টাইপোগ্রাফি হলো লেখার সিস্টেম, কীভাবে টেক্সটকে সাজাইতে হয় অথবা টেক্সট কীভাবে আনতে হয়, মডিফাই কীভাবে করতে হয়। ওকে, তো এখানে থাকে প্যারাগ্রাফ হেডিং, তারপরে লাইনমেন্ট, ফন্ট সাইজ, লাইন স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, তারপরে হলো ইন্ডেনশন। ঠিক আছে, আচ্ছা এগুলো আমি একটু লিখে দেখাই দেবো। প্রথমে থাকবে হচ্ছে হেডিং, প্যারাগ্রাফ, তারপরে হলো ফন্ট সাইজ, alignment, line spacing, spacing, অথবা লিখতে পারো লেটার স্পেসিং। ইন্ডেনশন, এই বিষয়গুলো হচ্ছে টাইপোগ্রাফিক পার্ট। আরও কিছু ব্যাপার আছে ইলাস্ট্রেটরে। তো এইগুলো দেখবো স্টেপ বাই স্টেপ। প্রথম প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমরা টাইপ টুলে ক্লিক করবো। ধরো আমি রুলার নিয়ে নিচ্ছি, উপরের এখান থেকে এই পর্যন্ত জাস্ট একটা এরিয়া সেট করা যায়। এখানে এইটুকু হলো আমার মার্জিন, টপ মার্জিন, এটুকু হলো লেফট মার্জিন। সেখান থেকে আমার লেখা শুরু হবে। ওকে, সরি। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি লিখছি যে দিস ইজ মাই হেডিং। ঠিক আছে, তারপরের থেকে আমি একটা প্যারাগ্রাফ শুরু করব। তো প্যারাগ্রাফ শুরু করতে হলে প্যারাগ্রাফে অনেক ধরনের লাইন থাকে, তাই না? তো মাল্টিপল লাইনের জন্য আমরা এখানে এইভাবে একটা জায়গা ড্র করে নেব যে এই পর্যন্ত হলো আমার প্যারাগ্রাফটার একটা এরিয়া হয়। কী করে করলাম? টাইপ টুলে ক্লিক করব, করে এখান থেকে ড্র করব। জাস্ট ড্র করলেই একটা এরিয়া সিলেক্ট হবে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে প্যারাগ্রাফের যেই সাইজ আছে সেখান থেকে 3 থেকে 4 পয়েন্ট হেডিংয়ে বেশি থাকবে। ঠিক আছে, তাহলে হেডিংয়ে আমার সাইজ ছিল 12, আমি এটাকে আরও বাড়িয়ে দিই, 13, 14, 15 করে দিলাম। আর প্যারাগ্রাফের আমার সাইজ থাকবে 12। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম যে হেডিং ফন্ট সাইজ নর্মাল হেডিং will be bigger by 3 to 5 points। ঠিক আছে, আমি বললাম যে ফন্ট সাইজ ইন এ নর্মাল হেডিং will be bigger by 3 to 5 points। তাহলে এটা গেছে আমাদের প্যারাগ্রাফ এবং হেডিংয়ের ফন্ট সাইজ এবং ফন্ট সাইজের ডিস্ট্রিবিউশন। এটা আমরা করলাম, দুইটাতে আলাদা ফন্ট সাইজ ইউজ করা হয়। আর এখানে ফন্ট এবং প্যারাগ্রাফ এবং হেডিংয়ের মাঝখানে এখানে লাইন স্পেসিংয়ের ভালো একটা গ্যাপিং থাকতে হবে। ঠিক আছে, এরপরে হলো ফন্ট। এখানে যে ফন্টটা আছে এই ফন্টটার নাম হলো
মিরিয়াড। এটা কোথায় পাওয়া যাবে? এখানে যে ক্যারেক্টার যে প্যালেট আছে প্যালেটে পাওয়া যাবে। প্যালেট যদি এখানে না থাকে সেক্ষেত্রে উইন্ডোতে গিয়ে টাইপ গ্রুপের মধ্যে ক্যারেক্টার অংশতে পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা শিখব কিভাবে ফন্ট সাইজ পরিবর্তন করা যায়। ফন্ট সাইজ প্লাস ফন্ট যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে এখানে এই লিস্টের থেকেও আমরা পরিবর্তন করতে পারি। যেমন আরেকটা ফন্ট আমি সিলেক্ট করলাম, জাস্ট এখানে চেঞ্জ হয়ে গেল। এই সিস্টেমগুলো খুব ইজি। আবার আরেকটা ওয়ে হলো ফন্টের উপরে অর্থাৎ লেখাটার উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে অপশনটা পাওয়া যাবে ফন্টস। তো এখানে ফন্টের স্টাইলগুলো দেখা যাবে। যেমন এই ফন্টটা যদি আমি সিলেক্ট করি তাহলে এই ফন্টটা এরকম হবে, দেখা যাচ্ছে কোথায়? এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ফন্টের একটা প্রিভিউ হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে সিলেকশন করতে সহজ হয়। আচ্ছা, আরেকটা ওয়ে হলো কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে যদি করতে চাই তাহলে আমি এখানে প্রসিডিউরটা লিখছি। প্রসেসটা হলো প্রথমে ফন্ট যে লেখাটা আছে আমার টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। টেক্সট, সিলেক্ট ইউর টেক্সট। টেক্সট সিলেক্ট করার পর আমরা যেটা করব যে কীভাবে সিলেক্ট করলাম, যেমন এখানে ক্লিক করলাম, বাস আমার টেক্সট এরিয়া সহ আমার এটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এবার আমি ফন্টের বক্সের মধ্যে একটা ক্লিক করব, অর্থাৎ এখন যেভাবে করলাম জাস্ট লেফট বাটনে একটা সিঙ্গেল ক্লিক করব। এখানে আমি এটাও লিখছি, সিঙ্গেল ক্লিক অন ক্যারেক্টার, click on font name in character palette। আচ্ছা, ক্যারেক্টার। আচ্ছা, এটা হলো দ্বিতীয় স্টেপ। জাস্ট আমি কিবোর্ডে করতেছি, দেখো এভাবে হয়তো সিলেক্ট করলাম, না হয় পুরো অবজেক্টটাকে একসাথে সিলেক্ট করে জাস্ট এখানে ফন্টের বক্সের মধ্যে একটা ক্লিক করলাম। কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখবো, অর্থাৎ শিফট প্রেস করে ধরে রাখবো। এরপরে আপ এরো অথবা ডাউন এরো ব্যবহার করে নেক্সট ফন্টে যাব এবং এন্টার প্রেস করে এটাকে অ্যাপ্লাই করব। দেখো ঠিক আছে? শিফটটা ধরে রাখতে হবে, ছাড়া যাবে না। শিফট যদি ছেড়ে দিই তাহলে আমার সিলেকশন ক্যান্সেল হয়ে যাবে। বুঝে আসছে ব্যাপারটা? আচ্ছা, আর যদি ফন্টের নাম মনে থাকে, যেমন আমার মনে আছে পিরিয়ড ফন্টের নাম মনে আছে, আমি এন্টার করলাম, এখানে লিখে এন্টার করলে ওই সাইজ ওই ফন্টটা চলে আসছে। অথবা আমি অন্য কোনো ফন্টের নাম জানি, আমি ফন্টের নামটাই সরাসরি লিখে ফেললাম, যেমন রেলওয়ে লিখে ফেললাম, এখানে চলে আসছে। ওকে, রোবটো লিখলাম, চলে আসছে। তারপরে লিখলাম এরিস্কেলবা, চলে আসলাম। এরিয়াল আমরা সবাই চিনি এটাকে, অথবা ইম্প্যাক্ট দিয়ে আমরা অনেক কাজ করেছি। এভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। আমি আবার আগের ফন্টটাই এখানে নিয়ে আসতেছি। বুঝে আসছে কীভাবে ফন্ট চেঞ্জ করতে হয়? তাহলে আমরা দেখে ফেললাম হেডিং এবং প্যারাগ্রাফ কেমন হয়, হেডিং এবং প্যারাগ্রাফের সাইজ কেমন হয়, ফন্ট কীভাবে চেঞ্জ করতে হয়, ফন্টের সাইজ। এখন ফন্টের সাইজ এই যে নিচের বক্স আছে, এখান থেকে ফন্টের সাইজ লিখে দিলে চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টের ব্যাপার হচ্ছে এখানে তোমরা দেখো ক্যারেক্টারের পাশে প্যারাগ্রাফ লেখা আছে। তো এখানে তোমরা লক্ষ্য করবা এটা হচ্ছে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, জাস্টিফাইড। এখানে কয়েকটি স্টাইলের জাস্টিফিকেশন আছে, অর্থাৎ জাস্টিফাইড হবে, তোমরা লক্ষ্য করো যে জাস্টিফাইড মানে হচ্ছে দুই দিকে সমান হয়ে যাচ্ছে। তোমরা এমএস ওয়ার্ডেও দেখেছো এটা। তো লেফট এবং রাইট দুই দিকেই সমান, এবং সর্বশেষ লাইনটা লেফটেই আছে। সর্বশেষ লাইনটা কোথায় আছে? লেফটে আছে। তো এখানে আরেকটা অপশন আছে, সর্বশেষ লাইনটা সেন্টারে থাকবে, অথবা রাইটে থাকবে, অথবা পুরোটা মিলে জুড়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ইচ্ছা করলে
অ্যালাইনমেন্ট চেঞ্জ করে ফেলতে পারো। তারপরে হচ্ছে লাইন স্পেসিং, এটা আছে ক্যারেক্টার বক্সের মধ্যে। লাইন স্পেসিংয়ে মনে রাখবে ফন্টের সাইজ যা, লাইন স্পেসিং যেন তার চেয়ে কম কখনো না হয়, বরং 2-3 পয়েন্ট বেশি থাকলে ভালো হবে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে 11 করে দিই, অর্থাৎ আমার ফন্ট আছে 12 ফন্ট সাইজ, আমি যদি লাইন স্পেসিং 11 করি, তাহলে তোমরা এখানে লক্ষ্য করবে যে দুইটা লাইন একটা অপরটার মধ্যে কনডেক্স হয়ে গেছে, অর্থাৎ এত কাছাকাছি চলে গেছে যে এটা দেখতে বিশ্রী লাগছে। ঠিক আছে, অথবা তোমরা চিন্তা করলা যে আমার জায়গা কমানো উচিত, আমার মনে হয় আরও বেশি কনডেক্স করে দিলে জায়গা বেড়ে যাবে। জায়গা ঠিকই বাড়বে, কিন্তু মানুষ এটা পড়তে পারবে না বা সুন্দর দেখাবে না। তোমার ফন্ট সাইজ 12, লাইন স্পেসিং রাখো 13 পয়েন্ট, বুঝে আসছে? আচ্ছা, এই হলো লাইন স্পেসিং। তো এখান থেকে লাইন স্পেসিং তোমরা সেট করতে পারবে। এরপরে হলো ক্যারেক্টার স্পেসিং। যেমন লাস্ট লাইনটাকে আমি যদি চাই যে এটার স্পেসিং বাড়িয়ে আমি অনেক দূর পর্যন্ত করে ফেলবো, তো এটার এখানে দেখো তোমরা অপশন আছে ফন্ট সাইজ এবং লাইন স্পেসিংয়ের নিচের যে লাইনটা, এখানে আছে সিঙ্গেল লাইন স্পেসিং এবং এখানে আছে পুরো গ্রুপ ওয়াইজ লাইন স্পেসিং। সিঙ্গেল মানে হচ্ছে জাস্ট একটা ক্যারেক্টারের মধ্যে স্পেস তৈরি করবে, শুধু একটা ক্যারেক্টার, বুঝে আসছে? এখানে 0 করে দিচ্ছি আপাতত। এবার যদি পুরো লাইনকে তুমি স্পেসিং করতে চাও, তাহলে এখানে আসতে হবে। এখানে এসে লিখো যে কত পয়েন্ট স্পেসিং চাই, 25, 100, এক্সেট্রা এক্সেট্রা হোয়াটএভার ইট ইজ। আচ্ছা, এই হলো সিঙ্গেল একটা লেটারকে স্পেস করা এবং একটা গ্রুপকে, অর্থাৎ অনেকগুলো পয়েন্ট থাকবে, অনেকগুলো ওয়ার্ড থাকবে, সবগুলোকে একসাথে কীভাবে লেটার স্পেসিং করা যায়। আচ্ছা, এই কাজটা যদি তোমরা কিবোর্ড থেকে করতে যাও, তাহলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করবে এবং লেফট অথবা রাইটেরও প্রেস করবে, তাইলে এখানে ক্যারেক্টার স্পেসিং হবে। ঠিক আছে, ওকে ফাইন, বুঝে আসছে কি? ওকে, তাহলে আমরা এটাও শিখে ফেললাম যে ক্যারেক্টার স্পেসিং কীভাবে করতে হয় ইলাস্ট্রেটরে। এই খুঁটিনাটি বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো অনেকেই খেয়াল করে না, পরে বিষয়গুলো ঝামেলা হয়। এরপরে আসো যে এখানে একটা অংশ আছে, আমরা অনেক সময় লেখাকে এভাবে ধরে টেনে লম্বা করি। হ্যাঁ, এই কাজটা যদি তোমরা ম্যানুয়ালি করতে চাও, তাহলে এখান থেকে করতে পারবে। যেমন 150% দেখো, টেনে লম্বা করলে যা হতো ঠিক সেই স্কেলিংটা এভাবে হচ্ছে। আবার যদি উপরের দিকে, যেমন এভাবে উপরের দিকে করব, তখন আমরা করব এখান থেকে, যেমন 125 হয়েছে কি? তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং এবং হরিজন্টাল স্কেলিং। এর নিচে একটা অপশন আছে, এটাকে আমি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজে লাগাতে পারি। যেমন ধরো অনেক ডিজাইনেই তোমরা বিশেষ করে আমাদের দেশের অনেক লোকাল ডিজাইনেই লক্ষ্য করবা যে যেমন লেখা আছে ফার্স্ট ফ্লোর। ওকে, ইলাস্ট্রেটরে এটা করার জন্য জায়গা আছে, একটু মাথা খাটালেই এটা পাওয়া যায়। তো এসটিটা উপরে হবে। এমএস ওয়ার্ডে যদি তোমরা দেখো, এমএস ওয়ার্ডে একটা ফাংশন আছে, সেখানে 1 লিখে এসটি দিয়ে স্পেস করলেই তোমার এটা উপরে চলে যাবে, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটা অটোমেটিক হবে না। বিষয়টা বুঝে আসছে? তাহলে আমাদের ম্যানুয়ালি করতে হবে। এখানে দেখো আমি লিখলাম 1 এসটি, স্পেস দিলাম, উপরে চলে গেল সুপারস্ক্রিপ্ট। সো এই কাজটা এখানে ম্যানুয়ালি করতে হয়। কীভাবে করবো? ফার্স্ট ফ্লোর অফ দ্য বিল্ডিং। আচ্ছা, তো ফার্স্টকে সিলেক্ট করলাম 1ST-কে, এখানে আমি একটা পয়েন্ট লাগাবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের ফন্ট সাইজটাকেও ছোট করে দিতে হবে। হয়েছে না হয়নি? তো এখানে আমরা ক্যারেক্টার স্পেসিং কমিয়ে দেবো, কাছাকাছি করে দেবো। দেখো হয়ে গেছে। কিন্তু অনেক জায়গায় তোমরা লক্ষ্য করবা যে এটা নিচের লাইনে রেখে দিয়েছে। একজন ডিজাইনারকে যদি লক্ষ্য করো, সে অনেক সময় এই বিষয়টা তার মাথায় হয়তো নেই, অথবা সে জানে না যে এত সুন্দর ফিচারটা আছে এখানে, ব্যবহার করতে জানে না। ওকে, তোমরা ব্যবহার করবা এবং প্যারাগ্রাফকে অনেক সুন্দর করে সাজাবে। আচ্ছা, তারপরে আছে রোটেশন। অনেক সময় টেক্সটকে ঘুরিয়ে দিতে হয়। যেমন
আমরা কিছুদিন আগে একটা ডিজাইন করেছিলাম না, ডিফারেন্ট লিখে আইটাকে ধরে দিয়েছিলাম। এরকম রোটেশন যদি টেক্সটের মধ্যে দরকার হয় তাহলে তোমরা এখান থেকে করবে। দেখো হয়েছে। তাহলে -180 ডিগ্রিতে যদি আমরা রোটেট করি তাহলে এটাকে আমার একটু ডাউন করে দিতে হবে, ডাউন ডাউন। ওকে, তাহলে এভাবে আমার কোনো টেক্সটকে যে কোনো অ্যাঙ্গেল থেকে রোটেট করতে পারবো। বুঝতে পারছে? এটা হলো এখানে রোটেশনের ফাংশন। এখানেও সুন্দর, এই বিষয়টা অনেক সুন্দর। অনেক সময় একটু ডিফারেন্ট ডিজাইন করলে সুন্দর হয়। ওকে, তারপরে আমাদের কি আছে? ইনটেনশন। ইনডেন্ট মানেই তোমরা বুঝো, এখানে আমি একটা লিস্ট তৈরি করি। এখানে হবে 1, অথবা এখানে আমি ক্লিপস থেকে একটা আইকন নেব। ফন্ট অসাম, এটা নেই। ওকে, তো দেখো আমি যে কাজটা করব, এই নিচের যে লাইন দুটো আছে, এই লাইন দুটো এখান থেকে শুরু হবে, ঠিক আছে? আর উপরের অংশটা এই পর্যন্তই থাকবে। তাহলে আমাকে প্রথমে সাইজটা নিতে হবে যে উপরে ইনডেনশন কতটুকু আছে। এখানে কি করে নেব? এখানে যে কোনো ওয়েতে নেওয়া যায়। এখানে নিলাম, এই যে নিচে দেখো 0.19। তো এখান থেকে এটাকে সিলেক্ট করো, 3টা লাইনকে একসাথে সিলেক্ট করার পর এখানে প্যারাগ্রাফ আছে, এখানে আসতে হবে। এবং এই কোণে একটা বাটন আছে, এটাকে হাইলাইট করতেছি, এটা ভালো করে লক্ষ্য করো। এই কোণে একটা অপশন আছে, এখানে ক্লিক করে তোমরা যদি অপশন না পাও সেই ক্ষেত্রে, অর্থাৎ যদি আমি এখানে হাইড করে দিই তাহলে নিচ থেকে আরও 2টা ফাংশন এখান থেকে হাইড হয়ে গেছে। শো করো, এখানে আরও 2টা ফাংশন আসবে। এবার আমরা কমপ্লিট ফাংশনটা শিখে ফেলি। তো এখানে যদি আমি প্লাস করি, দেখো কোথায় চলে আসছে? ঠিক আমার এরিয়াতে চলে আসছে। ওকে, সবগুলো আসছে 3 লাইন। এবার এটা হলো প্রথমটাকে পেছনে ফেরাবো, পেছনে নিয়ে আসার জন্য। তো আমি এখানে একটা নেগেটিভ মার্ক বসালাম, নেগেটিভ ভ্যালু দিলাম। এখানে যত পয়েন্ট হবে এখানে নেগেটিভ দিয়ে তত হবে। বুঝতে পারছে? তখন এটা সুন্দর একটা ইনডেনশনের মধ্যে চলে আসবে। বুঝতে পারছ? তাহলে এটা যেহেতু বেশি হয়ে গেল, ওকে। তাহলে এই হচ্ছে ইনডেনশন টেকনিকটা। হলো যে প্রথম যেটা আছে, অর্থাৎ সবগুলোকে প্রথমে একটা ইনডেনশন দিয়ে দিবে। নিচের লাইনটা আছে প্রথম লাইনটা, তো প্রথম লাইনটা আমি মাইনাস পয়েন্ট বসিয়ে দিলে সেটা পেছনে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে টাইপগুলোর ভিতরে আরও কিছু ফাংশন আছে। এখানে একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে টাইপ অন এ পাথ। এটার অর্থ কি, এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব। আমি পেন টুলের সাহায্যে এখানে একটা পাথ তৈরি করলাম আমার ইচ্ছা মতো, এইভাবে। আমি চাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত আমি এভাবে লিখব, ঠিক আছে? এই পাথের উপর পাথকে ফলো করে। তাহলে আমি এই টুলটা নেব এখান থেকে, এবং জাস্ট এটা যখন চেঞ্জ হবে তখন এখানে ক্লিক করব। আমি এখানে লিখলাম Ctrl+T, ফন্ট অপশন সিলেক্ট করা আছে,
this is a flying text on path. ওকে, তাহলে কি হলো, আমি যে পাথটা তৈরি করলাম সেই পাথ এবং স্ট্রিট লাইনটাকে ফলো করে আমার লেখাগুলো চলছে, বুঝে আসছে? তো এই পর্যন্ত যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে অবশ্যই ফন্ট সাইজ বাড়াতে হবে। ফন্ট সাইজ বাড়ালাম। ওকে, আচ্ছা, তোমরা ইচ্ছা করলে এই পাথ তৈরি করার পর লেখার পরেও এটার যে ডিরেকশন আছে সেটা তোমরা চেঞ্জ করতে পারো। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেবে এবং জাস্ট টেক্সটের উপরে এভাবে একটা সিলেকশন করে নেবে এভাবে। তো এখানে লাইনটা আছে, তাই না? এবার এখান থেকে তোমরা যদি চাও যে এটা এইভাবে হবে, হয়ে গেল। এটা এখান থেকে হবে, হয়ে গেল। এনিথিং তুমি যা কিছু চেঞ্জ করতে চাচ্ছ সব কিছু এখানে অনেক সুন্দরভাবে, অনেক ইজিলি হবে। এখন যদি এটা ফলো করে আমি এখানে আরেকটা লাইন তৈরি করি, জাস্ট এটার মধ্যে একটা কালার ফিল করি, পেছনে নিয়ে যাই। হবে না? তাহলে এভাবে কোনো পাথকে ফলো করে অথবা কোনো কিছুকে ফলো করে, যেমন ধরো এখান থেকে আমি একটা শেপ নিলাম, এই শেপটার মধ্যেও যদি আমি লিখতে চাই, যেমন এটা অনেক সময় এই টেকনিকটা আমাদের রাউন্ডেড লোগো তৈরি করার সময় কাজে আসে। তো এখান থেকে টেক্সট অন পাথে ক্লিক করলাম, এখানে আমি এবার লিখে দিই দিস ইজ logo text। বুঝে আসছে? তাহলে এইভাবে তোমরা এটাকেও টেস্ট করবা, এখানে যে কটা টুল আছে সবগুলোর উপর লিখে চেষ্টা করবা পড়ার জন্য। করে যদি তোমার ফাইনাল এবং ফাইন কোনো ডিজাইন হয় তাহলে সেটাকে গ্রুপে পোস্ট করো। বুঝে আসছে? তাহলে আজকে আমরা টেক্সট এবং টাইপোগ্রাফি সম্পর্কে অনেক ভালো ধারণা পেলাম। বাস্তবিক যেদিন লোগো ডিজাইনের, রাউন্ডেড লোগো ডিজাইনের একটা লোগো হবে, সেদিন আমরা সেখান থেকে শিখবো যে কীভাবে রাউন্ডেড লোগোর মধ্যে লিখতে হয়। আমরা যদি গুগলে সার্চ করি, তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে রাউন্ডেড লোগো লিখে অনেক কিছু পাবা, সেখান থেকে ফলো করার চেষ্টা করো। ঠিক আছে? ওকে, ফাইন। এরপরের ক্লাসে আমরা কিছু শেপ বিল্ডিং টুল নিয়ে আলোচনা করব।
সেগুলো আরও গুরুত্বপূর্ণ। ইলাস্ট্রেটরটা প্র্যাকটিস করতে হবে অনেক বেশি করে, নাহলে এটা বুঝতে পারবো না।